এবার আজকে আমরা দেখে নেব 2025-26 টেস্ট পেপারের আর একটা পেজ নম্বর 381 বা 381। ঠিক আছে, এইটাতে দেখে নেবো। আগে থেকে আমি করে রেখেছি, কারণ আগের পেজটা করতে গিয়ে 1 ঘন্টা প্লাস সময় চলে গেছে। অত সময় হয়তো ছেলেরা ধৈর্য ধরে দেখতে চাইবে না, তাই এটা তাড়াতাড়ি শেষ করবো বলে আগে থেকে করেই রেখেছি। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটাতে বলে দেওয়া আছে যে আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত বলা আছে 10:3। তাহলে অনুপাত বলে থাকলে আমরা ধরে নিই, একটা হচ্ছে 10x, একটা হচ্ছে 3x। তাহলে আসল ধরে নিলাম 10x, পি সমান, আর আই সমান ধরে নিলাম 3x, সুদ সমান, আর সময় 5 বছর, টিটা বলে দেওয়া আছে। তাহলে আমরা জানি আই সমান PTR/100, আই সমান আমরা জানি PTR/100। তাহলে আর সমান হয়ে গেল আই ইন্টু 100 P/T। এই মানগুলো বসিয়ে দাও, কাটাকাটি করলে আর এর মান বেরিয়ে গেল 6%। তাহলে উত্তর হয়ে গেল সি এরটা। তারপরে চলে যাচ্ছি দুয়েরটা। দেখো দেওয়া আছে ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি ভুজ শূন্য হলে কোনটা হবে, কোন কন্ডিশনটা ঠিক হবে। তাহলে ax² প্লাস bx প্লাস c সমান 0, এখানে c সমান 0 ধরেছি, ধরলে দেখো সিটা নেই, আর এখানে দেখো c সমান 0, তাহলে c সমান 0 হয়ে আছে। তাহলে x কমন নাও, এটা পেয়ে গেলাম x, আর ax প্লাস b সমান 0। তাহলে এখানে দেখো x সমান 0 আর x সমান -b/a, তাহলে দুটো বেরিয়ে গেল। তাহলে x সমান 0 একটা বিট পাচ্ছি, তাহলে এটা কন্ডিশনটা হলো c সমান 0 হয়ে গেছে। তারপরে অঙ্কটা আগের পেজেও ছিল, একই অঙ্ক, এরকমই অঙ্ক। এই অঙ্কটা খুবই পরে। এবার এটা দেখো দেওয়া আছে যে tan θ আর tan 2θ সমান 1। তাহলে tan θ, তাহলে 1/tan 2θ হয়ে গেল। 1/tan 2θ মানে হচ্ছে tan θ সমান 1/tan 2θ মানে হচ্ছে cot 2θ, cot 2θ হয়ে গেল। তাহলে tan θ, cot 2θ কে করলাম 90 মাইনাস tan 90 মাইনাস 2θ হয়ে গেল। তাহলে tan ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হওয়া বলা ভুল, যে tan θ সমান tan 90 মাইনাস θ হলে θ সমান 90 মাইনাস 2θ হয়, তাহলে হয়ে গেল। তাহলে θ সমান এটা হলো 2θ, তাই এদিকে এসে যোগ হয়ে 3θ হলো, 3θ সমান 90 হলো, তাহলে θ সমান বেরোলো 30 ডিগ্রি। আমাকে বার করতে দিয়েছে সাইন স্কোয়ার 2θ আর tan স্কোয়ার 2θ। তাহলে বসিয়ে দাও, 2θ মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 60 আর tan স্কোয়ার 60, সাইন 60 √3/2 বসে গেল হোল স্কোয়ার, আর √3 হোল স্কোয়ার। তাহলে 3/4 আর 3, তাহলে 3 পূর্ণ 3/4 হয়ে গেল উত্তর। তাহলে বেরিয়ে গেল বি এরটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে দেখো দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে এটা দেখো ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ হচ্ছে ব্যাস, পি কিউ ব্যাস টানা হয়ে গেছে। পরিধির ওপর যে কোনো একটা বিন্দু আর নিয়ে নেওয়া হয়েছে, পি আর সমান আর কিউ, মানে এই পি আর এর সঙ্গে আর কিউ বাহুটা সমান। ঠিক আছে, আর পি কিউ কোণ এর মান কত, এই কোণটার মান, এটা ধরে নিচ্ছি এক্স। তাহলে দেখো এই বাহুটার সাথে এই বাহুটা যদি সমান, তাহলে এটা যদি এক্স কোণ হয়, তাহলে এই কোণটাও এক্স হবে। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে এই দেখো পি আর কিউ এ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাসকে নিয়ে হয়েছে, তাই ওটা 90 ডিগ্রি। তাহলে 2x সমান হয়ে গেল 90 ডিগ্রি, 2x সমান হয়ে গেল 90 ডিগ্রি, তাহলে x সমান হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে যে কোণটা বার করতে দিয়েছে আর পি কিউ, এই কোণটার মান হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে 45 বি এটা হয়ে গেল অ্যান্সার। তারপর এটা দেওয়া আছে শঙ্কুর অঙ্কটা 5-টা। এই লম্ববৃত্তাকার শঙ্কুর দৈর্ঘ্য একই রেখে, ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, তাহলে ব্যাসার্ধ 8টা আরই থাকলো, আর উচ্চতাটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কত বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে আয়তন V1 ধরলাম, তাহলে ব্যাসার্ধ এটা ছিল, তাহলে 1/3 পাই r²h। দ্বিতীয় ক্ষেত্রে আয়তন V2, তখন ব্যাসার্ধ একই কিন্তু উচ্চতাটা দ্বিগুণ করা হয়েছে, তাই উচ্চতা হয়ে গেছে 2h। তাহলে আমরা পেয়ে গেলাম 2 × 1/3 পাই r²h, এটা মানে V1, তাহলে এখন আয়তন হয়ে গেল 2V1। তাহলে শতকরা বৃদ্ধি মানে মোট বৃদ্ধি 2V হয়ে যায়, আর আগে ছিল V1, তাহলে মোট বৃদ্ধি বেরিয়ে গেল, এটা বিয়োগ করে দিলে। আর প্রাথমিক আয়তন V1 ছিল, V1 × 100, তাহলে বিয়োগ করে হলো V1/V1, কেটে গিয়ে 1 হলো, তাহলে 100% উত্তর হয়ে গেল। এখানে পার্সেন্ট দেওয়ার জন্য শতকরা বৃদ্ধি লিখেছি, তাহলে এটা হয়ে গেল 100%, শতকরা বৃদ্ধি হচ্ছে 100%, ডি এটা হয়ে গেল অ্যান্সার। তারপর এটা চলে যাচ্ছি। তারপর এটা দেখো মধ্যমা বার করতে দিয়েছে, 94, 32, 33 করে দেওয়া আছে। সবগুলোকে ছোট থেকে বড় আকারে প্রথমে সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিলে দেখো 1, 2, 3, আর এদিকে দেখো 1, 2, 3, তাহলে মাঝে আছে 70, তাহলে হয়ে গেল মধ্যমা। আর সূত্র দিয়ে যদি করি, তাহলে পদ সংখ্যার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে দেখো পদ সংখ্যা n সমান কত আছে, n সমান আছে তোমার 3, 3, 6, 7, তাহলে মধ্যমা কোনটা হবে, n + 1/2তম পদ। তাহলে দেখো কত, n সমান 7 আর 1 8, তাহলে 4তম পদ হয়ে যাবে। তাহলে 4তম পদ দেখো 1, 2, 3, 4, 4তম পদ 70, তাহলে 70 হয়ে গেল মধ্যমা, বি এরটা হয়ে গেল উত্তর। তারপরে শূন্যস্থান পূরণ। দেখো 4টা সংখ্যা সমানুপাতে দেওয়া আছে, সমানুপাতে মানে হচ্ছে x এর সঙ্গে 3x এর অনুপাত, আর 3 সঙ্গে y এর অনুপাত সমান। তাহলে x/3x সমান 3/y, তাহলে y সমান বেরিয়ে গেল 9।
একবারে সোজা অঙ্ক। তারপরে নেক্সট অঙ্ক হচ্ছে এর এর 500 টাকা মূলধন 9 মাসের জন্য খাটে, আর বি এর 600 টাকা মূলধন 5 মাসের জন্য খাটে। তাহলে মূলধন অনুপাত হচ্ছে যে মূলধন ইন্টু সময়, আর এরও মূলধন ইন্টু সময়ের অনুপাত করে দিলে সেটার সঙ্গে সমান হবে। কাটাকাটি করলে 3:2 উত্তর হয়ে গেল, এটাও অ্যান্সার হয়ে গেল। তারপরে অঙ্কটা দেওয়া আছে, আগেটা তো ছিল, এই অঙ্কটা তাহলে ইম্পর্টেন্ট বলেই ধরে রাখো, যে এবারে প্রত্যেক পেজে দিচ্ছে মানে এটা আসার চান্স বেশি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি আর সি ডি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, তাহলে মনে করো এটা মনে করো একটা জ্যা, তার সঙ্গে সমান জ্যা মনে করো এটা, ঠিক আছে, সমান দৈর্ঘ্যের জ্যা এ বি আর সি ডি। তাহলে এ বি আর সি ডি হচ্ছে সমান দৈর্ঘ্যের জ্যা। নিয়ে বলছে এ ও বি কোণ, তার মানে এই এ ও বি কোণ, এই কোণটা বলে দিয়েছে 60°। আর সি ও ডি কোণ, এই কোণটা কত হবে বার করতে বলেছে, সি ও ডি কোণটা কত হবে বার করতে বলে। আমরা জানি যে কী বলে, সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাহলে এটা 60 হলে এটাও 60 হবে, তাহলে উত্তর হয়ে গেল 60°। পরেরটা চলে যাচ্ছি। পরেরটা দেখো দেওয়া আছে, একটা ত্রিকোণমিতি অঙ্ক দেওয়া আছে। দেখো 4 sec স্কোয়ার থিটা দেওয়া আছে, 1/sec স্কোয়ার মানে cos স্কোয়ার থিটা, তাহলে এখানে আমি বসিয়ে দিয়েছি cos স্কোয়ার থিটা। আর তারপরে দেওয়া আছে 1/1 + cot স্কোয়ার থিটা, 1/cot স্কোয়ার মানে হচ্ছে cosec স্কোয়ার থিটা, আর 3 sin স্কোয়ার থিটা দেওয়া আছে, লিখে দিলাম। 4 cos স্কোয়ার থিটা হয়েছে, আর cosec স্কোয়ার থিটাকে উল্টি দিলে হয় sin স্কোয়ার থিটা, তাহলে 1/cosec স্কোয়ার মানে হয়ে গেল sin স্কোয়ার থিটা, আর এখানে 3 sin স্কোয়ার থিটা ছিল, তাহলে এটা মিলে হলো 4 sin স্কোয়ার থিটা। 4টা কমন নিয়ে নিলাম, তাহলে cosec স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা সমান 1 হয়ে গেল, তাহলে 4 হয়ে গেল উত্তর। তারপরে বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত। দেখো নিরেট অর্ধগোলক, একটা হচ্ছে বক্রতল, একটা সমতল, তাহলে তল সংখ্যা হয়ে গেল 2টো। তারপরে নেক্সট অঙ্ক দেখো, একটা সামেশন দেওয়া আছে, দিয়ে সামেশনটা মান বার করতে দিয়েছে। তাহলে সামেশন চিহ্নটাকে যদি তুলে দিই, তাহলে দেখো আয়ের জায়গায় 1 বসলো বা 11, 2 বসলো বা 11, 3 বসলো বা 11, 4 বসলো বা 11, যে সবগুলো যোগ কত পর্যন্ত আছে 10 পর্যন্ত, তাহলে এই যোগ হয়ে গেল। তাহলে দেখো সবগুলো থেকে 10/11 যদি কমন নিই, তাহলে পরে থাকবে 1 2 3 4 করে 10 পর্যন্ত। তাহলে 10 পর্যন্ত সংখ্যার গুণ মানে এইটাকে আর এটাকে যদি যোগ করি 11, 2 আর 9 যদি যোগ করি 11, এরকম করে কটা 11 আছে, 5টা 11, তাহলে 5 11 55, তাহলে 11 কেটে গেল, 5 10 50, তাহলে এটা উত্তর বেরিয়ে গেল। তারপরে দেখো দেওয়া আছে এক্স ভেরিজার জেড আর ওয়াই ভেরিজার জেড, তাহলে এক্স প্লাস ওয়াই ভেরিজার জেড হবে, সত্য মিথ্যা বলতে বলেছে। তাহলে দেখো এখান থেকে এক্স সমান k1z, k1 সমান অশূন্য ভেদ ধ্রুবক লিখবে, আর না এটা করতে হয় না, তাই এটা সত্য মিথ্যা লিখে দিলেই হয়ে যায়, তো পাশে করে রাখবে। আর ওয়াই সমান k2z, k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলাম, তাহলে k1 k2 কমন নিয়ে নিলে, k1 k2 জেড কমন নিয়ে নিলে k1 k2 ভেতরে পড়ে এলো, তাহলে পেয়ে গেলাম যে এক্স ওয়াই ভেরিজার জেড, k1 k2 দুটোই ধ্রুবক ছিল, তাদের যোগফলও ধ্রুবক হবে, তাহলে এটা সত্য কথা দেওয়া আছে, সত্য। তারপরে দুয়েরটা দেওয়া আছে যে দুটো চতুর্ভুজের অনুরূপ কোণ সমান হলে চতুর্ভুজগুলো সদৃশ্য হবে, ঠিক আছে, এটা মিথ্যা হয় না। একটা উদাহরণ দিয়ে দেখা যাক যে এটা মিথ্যা হয় না, সেটার উদাহরণ দিয়ে দেখা যাক। যে দেখো মনে করো এইখানে দেখো অনুরূপ কোণগুলো, এর সব 90°, এর বর্গক্ষেত্র, আর এর সব অনুরূপ কোণগুলো 90°, এ হচ্ছে আয়তক্ষেত্র, এটা কিন্তু সদৃশ্য নয়, দেখতে পেয়েছো, তাহলে এটা হলো মিথ্যা, ঠিক আছে। এখানে অনুরূপ বাহুগুলোর অনুপাতও সমান হতে হয়, তবে সদৃশ্য হয়। আর তারপরটা আছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর, 3 অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজ হয়। হ্যাঁ, এটা সবসময় সমকোণী ত্রিভুজ হয়, সেই জন্য আমরা লম্ববৃত্তাকার শঙ্কু বলি, কারণ এইটা লম্ব গঠন করে, আর এটাকে লম্বটাকে লম্ববৃত্তাকারে ঘোরালে শঙ্কু হয়, সেই জন্য বৃত্তাকারে ঘোরানোর জন্য একে লম্ববৃত্তাকার বলা হয়। তাহলে এটা লম্ববৃত্তাকার শঙ্কুটা, এটা উত্তর হয়ে গেল। তারপরে অঙ্কটা দেখো দেওয়া আছে sin 12° আর -cos 18°-র মান হচ্ছে 1। তাহলে sin 12° থাকলো, cos 78 জায়গায় লিখছি আমরা cos 90 - 12, cos 90 - 12 মানে এখানে ভুল লিখে ফেলেছিলাম আমি, এটা হতো sin 12, cos 90 - থিটা মানে sin থিটা, তাহলে sin 12 হতো, তাহলে sin 12 - sin 12 0, তাহলে এটা হয়ে গেল মিথ্যা, 1 দেওয়া আছে, মিথ্যা হয়ে গেল। তারপর এটা দেওয়া আছে একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধন অনুপাত দেওয়া আছে, রাজু আর আসিফের মূলধন অনুপাত দেওয়া আছে 5:4, দেখো 5:4 দেওয়া আছে। আর রাজুর লাভ 80 টাকা আর আসিফের লাভ 100 টাকা। আমরা জানি যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত একই হতে হয়, দেখো 80 আর 100কে অনুপাত করলে 4:5 বেরোচ্ছে, আর এটা 5:4, তাহলে এই দুটো সমান নয়, তাহলে হয়ে গেল মিথ্যা, সমান হয়ে গেল সত্য হতো। তারপর এটা বলেছে যে 18 হলো মধ্যমা, তাহলে প্রথমে ছোটো থেকে বড় হিসেবে সাজালাম, মাঝে কে রয়েছে 14, তাহলে মধ্যমা হচ্ছে 14, তাহলে এটাও হয়ে গেল মিথ্যা। তারপরে 4 অঙ্কটা বলছে দুজন একই অংশীদারি ব্যবসায়, এই 2 নম্বর অঙ্কগুলো কিন্তু তোমাদের করে দেখাতে হবে, এখানে আমি শর্টকাটে করলেও তোমাদেরকে লিখে করতে হবে, নাহলে 2 নম্বর দেবে না। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, ঠিক আছে, তাহলে মোট লাভ যদি 1500 হয়, আর যদি রাজীব পায় 900 টাকা, তাহলে আরেকজনকে কত পাবে, আরেকজন পাবে 1500
মাইনাস 900, ঠিক আছে, 1500 মাইনাস 900, এই যে এখানে লিখেছি 1500 মাইনাস 900। তাহলে আমরা কি জানি যে মূলধন অনুপাত আর লাভের অনুপাত একই হবে। ধরে নিচ্ছি যে দ্বিতীয় জন যে ছিল সে x টাকা মূলধন দিয়েছে, তাহলে 6000 আর x মূলধন অনুপাত হলো, আর এর লাভ 900 আর এর হচ্ছে 1500 মাইনাস 900 লাভ, বাকি লাভটা হলো ওর। তো অনুপাতটাকে এবার কাটাকাটি করো, অনুপাতটাকে কাটাকাটি করলে x সমান 4000 বেরিয়ে গেল। তাহলে দ্বিতীয় বন্ধুর মূলধন কত দিয়েছিল? রোহন মূলধন দিয়েছিল 4000 টাকা। এটা লিখে করবে তোমরা যে মূলধন অনুপাত সমান লভ্যাংশ অনুপাত, নিয়ে তারপরে করে দেবে। তারপরে 2 এর অঙ্কটা, বার্ষিক নির্দিষ্ট শর্করা চক্রবৃদ্ধি সুদের হারে n বছরে দ্বিগুণ হয়, ঠিক আছে। তাহলে আসল যদি p ধরি, তাহলে স্ববৃদ্ধি চক্রমূল কত হবে? দ্বিগুণ হয়েছে আসলে, তাহলে 2p হলো। এই দেখো স্ববৃদ্ধি চক্রমূল, তাহলে স্ববৃদ্ধি চক্রমূলের ফর্মুলায় ফেলে দিয়েছি, স্ববৃদ্ধি চক্রমূল সমান কত? p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n বছরটা এখানে উপরে চলে যায়। তাহলে এখানে দেখো স্ববৃদ্ধি চক্রমূল 2p হয়েছে, লিখে দিলাম। তাহলে দেখো পিপি কেটে গেল, এখান থেকে কি পেলাম যে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n সমান 2, এটা পেলাম, ঠিক আছে। এবার আমি ধরে নিচ্ছি যে ধরি m বছরে 4 গুণ হয়, তাহলে 4 গুণ হয়, তাহলে স্ববৃদ্ধি m বছরে স্ববৃদ্ধি চক্রমূল বার করবো। m বছরে স্ববৃদ্ধি চক্রমূল বলে লিখবে, m বছরে স্ববৃদ্ধি চক্রমূল বলে লিখবে m বছরে, দিয়ে কত? 4 গুণ হয়ে গেছে, মানে আসলের 4 গুণ 4p, আর এটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r/100, আর বছরটা m, তাহলে m এখানে হয়ে গেল, বোঝা গেছে, m হয়ে গেল 100। তাহলে এখানে দেখো পিপি আবার কেটে গেল, তাহলে আমরা পেলাম এই যে এই দিকেটা 1 প্লাস r/100 টু দি পাওয়ার m, এই যে 1 প্লাস r/100 টু দি পাওয়ার m, এই যে এটা পেলাম, এইটা সমান এই দিকে পেয়েছি কত? 4 মানে হচ্ছে 2a স্কোয়ার, 2a স্কোয়ার না 4 মানে 2a স্কোয়ার। তাহলে 2 মানে কত আমরা জানি, 2 মানে এইটা, তাহলে ওইটা বসিয়ে দিলাম, তাহলে অত টু দি পাওয়ার 2n হয়ে গেল। তাহলে দেখো এইটা বেস দুটো সমান আছে, সূচকের বেস দুটো সমান থাকলে পাওয়ার দুটো একই হয়ে যায়, তাহলে m সমান বেরিয়ে গেল 2n। তাহলে কত বছরে 4 গুণ হবে? 2n বছরে 4 গুণ হবে। অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা ভালো করে দেখবে, এটা ভালো অঙ্ক আছে, হলো। তারপরে 3 অঙ্কটা বলছে এত সমীকরণের বীজদ্বয় যদি -5, 7 হয়, এ বি এর মান কত? তাহলে দেখো সমীকরণটা দেওয়া আছে, আমরা জানি যে বীজদ্বয়ের যোগফল, দেখো -5 আর 7 বীজ দুটোকে যোগ করেছি, যোগ করলে -b/a হয়ে গেল, এটা একটা পেলাম। তাহলে -b/a সমান -12, আর এইদিকে জানি বীজদ্বয়ের গুণফল, এত গুণ করেছি, সমান হচ্ছে c/a, c হচ্ছে 35 আর তলায় a দেওয়া আছে, তাহলে 35 আর 5 সাথে 35 হয়ে গেল, তাহলে a এর মান কত বেরিয়ে গেল? 1। এখানে এবার এই সমীকরণটা যেটা আছে সেখানে a এর মান বসিয়ে দাও, তাহলে b সমান বেরিয়ে গেল 12। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তারপরে 4 অঙ্কটা বলে 3টে ভেদ দেওয়া আছে, সেইখানে অসন্ন 3টে ভেদ ধ্রুবকের মান বার করতে বলেছে। তাহলে প্রথমটাতে k1 দিয়ে করো, দ্বিতীয়টা k2 করো, তৃতীয়টা k3 করো। k1 k3 হচ্ছে অসন্ন ভেদ ধ্রুবক, তাহলে এই সমীকরণটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটাকে যদি 3 নম্বর সমীকরণ দিই, আর 1 প্লাস 2 প্লাস 3 যদি করে দিই, 3টে সমীকরণ যোগ করে দিই, তাহলে এই দিকের বাঁ দিকগুলো যোগ হয়ে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, আর এগুলো হলো k1 k2, আর দেখো এইগুলো দুবার করে আছে, মানে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, তাহলে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার ওই পক্ষে কেটে গেল, আর k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক 3টে গুণফল 1 বেরিয়ে গেল। তাহলে এটা হয়ে গেল অঙ্কটা। তারপরে অঙ্কটা চলে এসো, তারপরে অঙ্কটা এই যে আমি ছবিটা এঁকেই রেখেছি, দেখো কেন্দ্রীয় বৃত্তের বলছে যে এ বি সি বিন্দু তিনটি এমনভাবে অবস্থিত, এটা বি, এ বি সি বিন্দু তিনটি এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক, তাহলে এ বি সি এমন যে সামান্তরিক হয়ে গেল, হলো। এবার এ ও সি এর মান বার করতে বলেছে, এ ও সি মানে এই মাঝের এই যে এই কোণটা যেটা কালো দিলাম, বা যদি নীল দিই বা নীল দিলাম, এই নীল অংশটার মান বার করতে হবে। ধরে নিচ্ছি নীলটা হচ্ছে এক্স, যেহেতু এই এ ও সি বি একটি সামান্তরিক, তাহলে এই কোণটা যদি এক্স হয়, এই কোণটাও এক্স, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়, তাহলে এই দুটো হয়ে গেল এক্স, ধরে নিলাম এক্স, ঠিক আছে। আর দেখো একই বৃত্তচাপের ওপর অবস্থিত, এই যে এই বৃত্তচাপটা, এই যে নীল কালি দিলাম, এই বৃত্তচাপটার ওপর অবস্থিত এই দিকেরটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে পরিধিস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এই যদি এক্স হয়, তাহলে এইটা হয়ে গেল 2x। আর দেখো এই গোটাটা ঘুরলে কত হয়? এক পাক ঘুরলে তোমার 360 ডিগ্রি, তাহলে 2x প্লাস এক্স সমান 3x সমান কত হয়ে গেল? 360 ডিগ্রি, তাহলে এক্স সমান বেরিয়ে গেল 120। এক্স বার কত বলেছে? এক্স এর মান বেরিয়ে গেল 120। অঙ্কটা বোঝা গেছে। এরপরের অঙ্কটা দেওয়া আছে
এই অঙ্কটা করা হয়নি, এগুলো দেখি। এই অঙ্কটা দেওয়া আছে যে দুটি একই কেন্দ্রীয় বৃত্তের এ বি আর এসি জ্যাদয় অন্য, হ্যাঁ এটা এই যে এইখানে মনে করো এই একটা বিন্দু, এই বিন্দুটাই ছোট বৃত্তটারও কেন্দ্র, বড় বৃত্তটার কেন্দ্র, তাহলে একই কেন্দ্র। এই বড় বৃত্তটার এই এ বি আর এসি এই দুটো হচ্ছে জ্যা, বড় বৃত্তর ক্ষেত্রে কি করছে, এই ছোট বৃত্তটাকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, মানে ওই জ্যা দুটো ছোট বিন্দুর ক্ষেত্রে হচ্ছে স্পর্শক, ছোট বৃত্তটার ক্ষেত্রে স্পর্শক আর বড় বৃত্তটার ক্ষেত্রে জ্যা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে এইটাকে যদি যোগ করে দিই, এটা ও পি আর ও কিউ যদি যোগ করে দিই, ও পি আর ও কিউ যদি যোগ করে দিই, তাহলে ওই দুটো হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এবার দেখো যেহেতু ছোট বৃত্তর ক্ষেত্রে জ্যা দুটো হচ্ছে স্পর্শক, তাহলে স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধ কি করে 90 ডিগ্রি কোণ করে, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, বোঝা গেল। আর বড় বৃত্তের ক্ষেত্রে কি জানি যে কেন্দ্র থেকে, বড় বৃত্তের জন্য এটা কিন্তু কেন্দ্র থেকে জ্যা এর ওপর যদি লম্ব টানা হয়, তাহলে লম্বটা কি করে ওই জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে, এগুলো আমরা জানি। তাহলে এই যে এইটা এর সঙ্গে এ সমান হয়ে গেল, আর এইটা একটা দাগ দিলাম, এর সাথে এ সমান হয়ে গেল, বোঝা গেল। কি বললাম যে কেন্দ্র থেকে জ্যা এর ওপর যদি লম্ব টানা হয়, তাহলে জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়, এই জ্যামিতিটা আমরা পড়েছি, তাহলে এই দুটো জ্যামিতি হয়ে গেল। তাহলে কি পেলাম, এই পি বিন্দুটা হয়ে গেল, পি বিন্দু হয়ে গেল, পি বিন্দু হয়ে গেল এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু, আর কিউ বিন্দু হয়ে গেল এ সি এর মধ্যবিন্দু, বোঝা গেল। তাহলে দেখো এবার আমরা একটা জ্যামিতি পড়েছিলাম যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হয় আর অর্ধেক হয়। তাহলে সমান্তরাল আমাদের দরকার নাই, বলেছে যে পি কিউ সমান হাফ অফ বিসি, এটাই প্রমাণ করে দিয়েছে, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হয়, তাহলে এটা হয়ে গেল প্রমাণ। এটা তোমরা লিখে করে নেবে, 2 নম্বর আছে, অনেকটাই বড়। এবার চলে যাচ্ছি পরের অঙ্কটাই। পরের অঙ্কটাতে, পরের অঙ্কটা করে রাখা হয় নাই, এই যেটা করা আছে সেটাতে চলে যায়। পরের অঙ্কটা করে রাখা হয় না, পরে করছি, এইখানে চলে যায়। 9টা, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি বলে দেওয়া আছে, ওই বৃত্তের 66 সেমি বৃত্তচাপ কত কেন্দ্র উৎপন্ন করে। তাহলে 14 সেমি যে ব্যাসার্ধ দিয়েছে তার পরিধিটা বার করবো, তাহলে পরিধি বেরিয়ে গেল দেখো 88 সেমি। তাহলে পরিধি মানে এক পাক ঘুরে যায়, এক পাক ঘুরলে কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 88 সেমি বা বৃত্তচাপ মানে পরিধি কোণ উৎপন্ন করছে কত, 360 ডিগ্রি, একে কোণ উৎপন্ন করছে এইটা, আর 66তে কত করছে, বেরিয়ে গেল 270 ডিগ্রি। 270 ডিগ্রি বৃত্তীয় মান বা কত বলেছে, তাহলে বৃত্তীয় মান হয়ে গেল 270 ইন্টু π/180 রেডিয়ান, তাহলে কাটাকাটি করার পর বেরিয়ে গেল 3π/2। আশা করি বোঝা গেছে, একবারে সোজা অঙ্ক। তারপর এটা দেখো 10 অঙ্কটা একবারে সব কিছু দেওয়া আছে, গড় দেওয়া আছে। আমরা জানি যে গড় এক্স বার সমান সামেশন অফ এফআই এক্স আই সমান সামেশন অফ এফআই এক্স আই বাই এফআই। ঠিক আছে, তাহলে গড়ের জায়গায় 8.1 বসিয়ে দিলাম, আর এইগুলো তো দেওয়া আছে মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সমাধান করে এক্স এর মান বা কে এর মান বার করলাম, কে এর মান 6 বেরিয়ে গেল, তাহলে এটাও হয়ে গেল বোঝা। তারপরে অঙ্কটা, তারপরে বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন বলে দেওয়া আছে। তাহলে আমরা জানি যে গোলকটা, অর্ধগোলকের যদি ব্যাসার্ধ, এটা মনে করো অর্ধগোলক, এর অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর আয়তন কি হয়, মূল গোলকের অর্ধেক হয়। তাহলে মূল গোলক 4/3 πr কিউ, তাহলে এটা 2/3 πr কিউ হয়ে গেল, তাহলে 144 পায়ের সঙ্গে সমান করে দিলাম, দিয়ে আর কিউ বার করলাম। আর কিউ দেখো 3টে 2 আর 3টে 3 বেরিয়েছে, তাহলে আর সমান বেরিয়ে গেল 6, তাহলে 2r সমান বেরিয়ে গেল, ব্যাস সমান বেরিয়ে গেল 12, তাহলে ব্যাস বার করতে বলেছে, এটা উত্তর বেরিয়ে গেল 12। তারপরে অঙ্কটা দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ। তাহলে দেখো এই উচ্চতা এইচ, এইটা পার্শ্বতলের ক্ষেত্রফলের তির্যক উচ্চতা এল আর ব্যাসার্ধ আর ধরে নিয়েছি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি πr/l, আর ভূমির ক্ষেত্রফল জানি πr², তার সাথে √3 গুণ করে দিয়েছি, সমান হয়ে গেছে, হয়েছে। তাহলে দেখো πr কেটে গিয়ে হচ্ছে যে তোমার πr কেটে গিয়ে হচ্ছে l সমান 3r, l সমান 3r। ঠিক আছে, আর আমরা এই এইচ এল আর আর এর সম্পর্ক জানি, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ভূমি স্কয়ার লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এল স্কয়ার সমান, এইটা আমি বসাতে পারি, কারণ এল আমার দরকার নেই, আমার উচ্চতা আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক বার করতে রয়েছে, তাহলে এলকে আমাকে তাড়াতে হবে। তাহলে এলকে তাড়াতে গেলে এটাকে স্কয়ার করে দিলাম, তাহলে এটাকে স্কয়ার করে দিলে এইটাও স্কয়ার √3 আছে, তার স্কয়ার হয়ে গেল। ঠিক আছে,
√3 আছে স্কোয়ার হয়ে গেল, তাহলে এল স্কোয়ারের জায়গায় বসিলাম এইচ স্কোয়ার আর স্কোয়ার, আর এর জায়গায় এটা স্কোয়ার হয়ে হলো 3r স্কোয়ার। তাহলে দেখো এইখানে আর স্কোয়ারটা ওইদিকে গিয়ে বিয়োগ হলো, 2r স্কোয়ার হলো, আর স্কোয়ারকে তলায় নিয়ে এলাম, এইচ বাই আর হোল স্কোয়ার হয়ে গেলো 2/1, তাহলে এইচ বাই আর সমান হয়ে গেলো √2 ± 1। ঠিক আছে, √2 ± 1 হয়, √2:1, তাহলে এটা হয়ে গেল উত্তর। এইখানে √2টার মান মাইনাস হবে না, কারণ দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হতে পারে না। এই হয়ে গেল, তাহলে এখানে সব অঙ্কগুলি হয়ে গেল। এবার আর তো কিছু পড়ে নেই। হ্যাঁ, তাহলে এগুলো খুব তাড়াতাড়ির মধ্যে করে দিলাম, প্রায় 20 মিনিটে আমি অঙ্কগুলো শেষ করে দিয়েছি। আর এখানে যে অঙ্কটা রয়েছে এটাও করে দিচ্ছি। আর তোমাদের চ্যানেলটা ফলো করে রাখো, তাহলে বারে বারে ভিডিওগুলো যেগুলো দেবো সেগুলো মাধ্যমিকের তোমাদের প্র্যাকটিসের জন্য সুবিধা হবে। এবার তাড়াতাড়ি পড়ানোর জন্য যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাও, তাহলে সেই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি ভালো লেগেছে। তাহলে তোমরা দেখো। এবার এই দুটো অঙ্ক বাকি ছিল, এই দুটো দেখি। বলেছে ABCD আর DEF যে সদৃশ্য ত্রিভুজ, তাহলে দুটো ত্রিভুজ প্রথমে এঁকে ফেলো তোমরা। এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজটার BC আর EF অনুরূপ বাহু, তাহলে BC কে এখানে লিখি আর এরও তলায় অনুরূপ বাহুকে পরপর লিখি। তাহলে ওপরটা হয়ে গেল A বিন্দু, এ গেল G বিন্দু। তাহলে এই বাহুটার এই বাহুটা অনুরূপ বাহু বলে দেওয়া আছে। আর পরিসীমা দুটো দেওয়া আছে। এর পরিসীমা S1 সমান হচ্ছে 36 সেমি, এর S2 সমান হচ্ছে 18 সেমি, BC সমান 9 সেমি বলে দেওয়া আছে, EF এর মান বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য ত্রিভুজ হয়, এই ত্রিভুজের সদৃশ্য, তাহলে তাদের অনুরূপ বাহুর অনুপাত আর পরিসীমার অনুপাত সমান হয়। তাহলে S1/S2 সমান BC/EF। তাহলে 18 নয় 36/18, 36/18 সমান BC হচ্ছে 9/EF। তাহলে এখান থেকে EF এর মান, এটা 18 2 36 কেটে গেল, তাহলে EF সমান হয়ে গেল 9/2, মানে 4.5 সেন্টিমিটার। বুঝা গেল? তাহলে এখানে একটাই নিয়ম যে অনুরূপ বাহুর অনুপাত এবং পরিসীমার অনুপাত সমান হয়। তারপরে চলে যাচ্ছে 8 অঙ্কটাই। 8 অঙ্কটা দেওয়া আছে sin 3a প্লাস cos 2b সমান 2 হলে cos 2a আর sin 3bর মান কত, এটার মান কত। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এইখানে আমরা জানি যে সাইন থিটার মানটা, সাইন থিটার সব থেকে বড় মান হচ্ছে 1। ঠিক আছে, সাইন থিটার হচ্ছে সব থেকে বড় মান, বলতে সব থেকে বড় মান মানে সাইন থিটা হচ্ছে < 1। আর তোমাদের ক্ষেত্রে তোমাদের যেহেতু 90 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে হলো 0 আর এটা। আর কস থিটার মানটা হচ্ছে < 1 থেকে 0-র মধ্যে, যেহেতু তোমাদের 90 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে করি, যেহেতু তোমরা এখানে করো তাই তোমাদের এই মানটা এখান থেকে এটা। আর যদি তোমরা গোটাটা যদি ধরে করতে তাহলে -1 থেকে 1 হতো, তাহলে এই মান। তাহলে এইখানে যে সাইন থিটাটা আছে তার মান যদি 0 আর 1-এর মাঝে অন্য কিছু ধরি, মনে করো হাফ ধরি, হাফ ধরলে এইটা হাফ, তাহলে হাফ হলে এইটা বিয়োগ হয়ে কত হচ্ছে 1/1/2। ঠিক আছে, তাহলে 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, দেখো কসের মানটা সম্ভব নয়। তাহলে এই যে ইকুয়েশনটা এইটা সিদ্ধ হবে, বা এই ইকুয়েশনটা তখনই সত্য হবে কখন, যখন সাইন 3-এর মানটা 1 হবে আর cos 2bর মানটা 1 হবে। ঠিক আছে, 1 হয়ে গেলে এটা দেখো যোগ করে 2, তাহলে 1 সত্য হবে, বাকির জন্য সত্য হবে না। তাহলে আমরা জানি যে 1 মানে হচ্ছে সাইন 3a সমান, এটা হচ্ছে সাইন 90 হচ্ছে 1, আর cos 2b, ঠিক আছে, তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাই তো। তাহলে 3a সমান কত বেরিয়ে গেল 90 ডিগ্রি, তাহলে a সমান বেরিয়ে গেল 30 ডিগ্রি, আর b সমান বেরিয়ে গেল 0 ডিগ্রি। তাহলে এটার মান কত দাঁড়ালো, যে cos a মানে হচ্ছে 60 ডিগ্রি প্লাস সাইন 0। ঠিক আছে, তাহলে cos 6 সাইন 0 0 আর সাইন 30 হাফ, বা cos 60 সমান হাফ, তাহলে উত্তর বেরিয়ে গেল হাফ। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে এই অঙ্কগুলো তোমাদেরকে সব করে দিলাম আজকে, দেখবে খুব কম সময়ের মধ্যে করে দিয়েছি, একটু তাড়াহুড়োর মধ্যে হয়েছে,
কিন্তু সময়টা দেখবে কম লাগবে, তোমরা একটু দেখে নেবে। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফলো করো, আর কমেন্টে জানাও কেমন লেগেছে বা কী করলে তোমাদের সুবিধা হয়। আর বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ দাও। ভালো থেকো।